অতীতে সময়োপযোগী সিদ্ধান্ত না নেওয়ার কারণে শিল্প খাতে গ্যাসের সংকট তৈরি হয়েছে। এই সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। টেক্সটাইল খাতে সমস্যা সমাধানে সকালে সচিবালয়ে সরকার প্রধানের সঙ্গে ব্যবসায়ীদের বৈঠক শেষে কথা জানিয়েছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএম এর সভাপতি শওকত আজিজ রাসেল। তিনি বলেন, টেক্সটাইল খাতে সমস্যা সমাধানে সরকারের আন্তরিকতায় উদ্যোক্তারা উৎসাহিত হচ্ছেন। তিনি জানান, পুরোপুরি বন্ধ বা আংশিক ক্ষতিগ্রস্ত কারখানাগুলোর কী ধরনের সহযোগিতা প্রয়োজন তা চিহ্নিত করতে উদ্যোক্তাদের পরামর্শ চাওয়া হয়েছে। সমস্যা সমাধানে ব্যবসায়ীরা আশাবাদী মন্তব্য করে বিটিএম এর সভাপতি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী টেক্সটাইল খাতের পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন। গ্যাসের যে সংকটটা আছে এটা তো নতুন সংকট না, এটা অনেক পূর্বের। আপনার সময় উপযোগী সিদ্ধান্তগুলো নেওয়া হয়নি বলেই আজকে এই সংকটটা। তো উনি দুটো অফিসারিও স্থাপন করবেন বলে বলেছেন এবং এটা নিয়ে বহির্বিশ্বে ওনাদের আলোচনাও চলছে। বন্ধ কারখানা দুই রকম আছে, একটা হচ্ছে উইলফুল বন্ধ, আরেকটা হচ্ছে পুরনো হয়ে গেছে বন্ধ, আরেকটা হচ্ছে আপনার হয়তো বিভিন্ন আদারওয়াইজ ক্ষতিগ্রস্ত। তো ওগুলাকে স্যাগ্রিগেট করার জন্য তিতুমির সাহেব আলোচনা করেছেন। উনি বলেছেন মিনস অফ ভেরিফিকেশন করে আমার কাছে নিয়ে আসো, তাহলে আমরা আইডেন্টিফাই করব কোন ফ্যাক্টরিকে আপনার রুখে দাঁড়ানোর জন্য সাপোর্ট করা যায়, কাকে করা যাবে না। দেশ জুড়ে চলছে গ্যাসের তীব্র সংকট। এতে সময়ের সাথে বাড়ছে গ্রাহকের ভোগান্তি। চাপ না থাকায় রাজধানীর অনেক সিএনজি পাম্প বন্ধ রয়েছে। রাজধানীর প্রায় প্রতিটা ফিলিং স্টেশনে গ্যাসের চাপ কম থাকায় যানবাহনের সারি বেড়েই চলেছে। তিতাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কারিগরি ত্রুটির কারণে মহেশখালীর এলএনজি টার্মিনালগুলো থেকে আরএলএনজি সরবরাহ প্রায় 450 MMCFD কমে গেছে। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত গ্যাসের স্বল্প চাপ থাকবে বলে জানানো হয়। আর মঙ্গলবার সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত জানান, এলএনজি টার্মিনালের সংস্কারের মধ্যে আগামী সপ্তাহের শুরুতেই কিছুটা এবং তার পরের সপ্তাহে আগের মতো গ্যাস সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে। গ্যাস সংকটে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন আবাসিক গ্রাহকরা। রাজধানীর মোহাম্মদপুর, ধানমন্ডি, কলাবাগান, কাঁঠালবাগান, মিরপুর, বাড্ডা, রামপুরা ও বাসাবো সহ বিভিন্ন এলাকায় দিনের বেশিরভাগ সময় গ্যাস থাকছে না। এদিকে গ্যাসের অভাবে সাভার, আশুলিয়া, গাজীপুর, টাঙ্গাইল সহ বিভিন্ন শিল্পাঞ্চলের শত শত কারখানায় স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। স্বাস্থ্যসেবা জনগণের কাছে সহজলভ্য করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। এজন্য এ খাতে কর্মরতদের সততার সাথে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার এম শাখাওয়াত হোসেন। সকালে রাজধানীর কাকরাইলে জাতীয় মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় মন্ত্রী বলেন, কেবল অর্থের ঘাটতি নয়, প্রশাসনিক ও প্রক্রিয়াগত প্রতিবন্ধকতার কারণেও প্রয়োজনীয় ওষুধ, রোগ নির্ণয় ও প্রশিক্ষিত জনবল স্বাস্থ্যসেবায় সঠিকভাবে কাজে লাগাতে পারছে না। শাখাওয়াত হোসেন বলেন, অতীতের সরকারগুলো পরিকল্পনা ছাড়াও কার্যকারিতা বিবেচনা না করে স্বাস্থ্য খাতে অনেক যন্ত্রপাতি কিনে বিপুল অর্থের অপচয় করেছে। আর অনেস্টি কিন্তু খালি টাকা খাওয়া আর নেওয়া না, নট স্পিড মানি অনলি, অনেস্টি অফ সিনসিয়ারিটি, সরলতা থাকতে হবে চিন্তায়, অনেস্টি অফ বিলঙ্গিংনেস। আপনাকে ভাবতে হবে আমি মানুষ, এই দেশের মানুষের কল্যাণের ভিতরে আমি নিহত। I have to belong the people as my own people to serve. ওইটা থাকতে হবে। দেন আপনার অনেস্টি অফ মোরাল, নৈতিকতার যে সততা, চিন্তাধারার মধ্যে সেটা আমাদের আনতে হবে। স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু করতে ইসিতে 9টি প্রস্তাব দিয়েছে জামায়াত ইসলামী। আজ নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসে জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে ব্রিফিংয়ে গোলাম পরোয়ার অভিযোগ করেন, সরকারের একজন রাজনৈতিক ব্যক্তিকে ইসিতে অতিরিক্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, যা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে। স্থানীয় সরকার নির্বাচনে জেতার জন্য সরকারি দলের লোক নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। বলেন, এমপিওভুক্ত প্রতিষ্ঠানের ব্যক্তিদের রাজনীতি করা নিষিদ্ধ নয়, জাতীয় নির্বাচনে তারা অংশ নিতে পারবে আর স্থানীয় নির্বাচনে পারবে না, এটি বৈষম্য। কতিপয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সরাসরি মত বিনিময়ের জন্য আমরা এখানে আজকে উপস্থিত হয়েছিলাম। ডেলিগেশনের সদস্যদের নাম আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন, আমি রিপিট করছি না।
আমরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটা চিঠি পেয়েছিলাম 1 মাস আগে যে সম্ভাব্য স্থানীয় সরকার নির্বাচনের নিরপেক্ষতা এবং সুষ্ঠু নির্বাচন করার জন্য ওনারা কিছু নীতিমালা, কিছু সুপারিশ, রিকমেন্ডেশন করবেন। সে ব্যাপারে রাজনৈতিক দল হিসেবে আমাদের মতামত ওনারা চেয়েছিলেন। গত 30শে জুন আমরা একটা লিখিত মতামত দিয়েছিলাম, সেখানে 7টি প্রস্তাব পরামর্শ আমাদের সেখানে ছিল। আজকে প্রায় 1 মাস পর, আজকে 29শে জুলাই, আমরা সরাসরি এসেছি আরও 2টো নতুন প্রস্তাব নিয়ে। স্পেশালি একটা চিঠি আমরা চিফ ইলেকশন কমিশনারকে দিয়েছি। নির্বাচন কমিশনের সাথে জামায়াতের বৈঠক শেষ হওয়ার পর সেখানকার পরিস্থিতি সম্পর্কে আরেকটু জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ফারজানা আক্তার। ফারজানা, জামায়াত তো কিছু অভিযোগ করেছে, সেটি আমরা দেখলাম। এর বাইরেও বৈঠকের যে মূল আলোচ্য বিষয়গুলো সেগুলো সম্পর্কে আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন। পাশাপাশি সাতক্ষীরা 4 আসনে জামায়াত প্রার্থীর বিষয় কোনো আলোচনা হয়েছে কিনা, সে বিষয়ে কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? সারা জামাত আজকে বেশ কিছু বিষয় নির্বাচন কমিশনের সাথে বৈঠক করেছে এবং তারা যেমনটি বলেছেন তাদের আজকের মূল আলোচ্য বিষয় ছিল নির্বাচন কমিশনের যে নতুন অতিরিক্ত সচিব নিয়োগ দেওয়া হয়েছে। জামাতের অভিযোগ তিনি বিএনপির রাজনৈতিক এক দলীয় ব্যক্তি এবং তিনি বিএনপির একটি কমিটিতে আছে। এই ধরনের ব্যক্তিকে আসলে নির্বাচন কমিশনে নিয়োগ দেয়া বিষয়টি ইসি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, তা কোনোভাবেই করতে পারে না বলে তারা এমনটি অভিযোগ করেছেন। এবং জামাত বলছে যে এই ধরনের ব্যক্তি যদি নির্বাচনে থাকে, সামনে যে স্থানীয় নির্বাচন সহ যে নির্বাচনগুলো রয়েছে সেগুলোতে আসলে একটি রাজনৈতিক প্রভাব থাকবে। এটি কিন্তু আজকে তাদের মূল অভিযোগ ছিল। এর পাশাপাশি এর আগে তারা 7টি অভিযোগ দিয়েছিল, আজকে আরো নতুন করে 2টি অভিযোগ, অর্থাৎ বলা যায় যে মোট 9টি অভিযোগ করেছে। এবং এক্ষেত্রে আপনি যে দ্বিতীয় প্রশ্নটি করেছেন সেটির উত্তর যদি দেই, সাতক্ষীরা 4 আসনের যে এমপি গাজী নজরুল ইসলাম, তার বিষয়ে কিন্তু নির্বাচন কমিশনে আজকে কোনো মন্তব্য তারা করেনি বা কোনো বৈঠক হয়নি। জামাতের পক্ষ থেকে বলা হয়েছে তাকে যেহেতু দল থেকে বহিষ্কার করা হয়েছে, এই বিষয়ে আসলে তাদের কিছু বলার নেই। তার বিষয়ে যে পরবর্তী যে পদক্ষেপ সেটি আসলে সংসদ এবং নির্বাচন কমিশন নেবে। এবং এর পাশাপাশিও জামাত যে অভিযোগ করেছে সেটি হচ্ছে তারা বলছে যে সরকারি দল বিভিন্ন প্রতিষ্ঠানে, সিটি কর্পোরেশন সহ বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয় ব্যক্তি নিয়োগ দিয়েছে এবং তারা যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। জামাতের দাবি এইসব ব্যক্তি যদি নির্বাচনে অংশগ্রহণ করে সেক্ষেত্রে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। পাশাপাশি নিষিদ্ধ যে রাজনৈতিক দল, সেই দলের কোনো ব্যক্তি যাতে, দলীয় যে ব্যক্তিগুলো রয়েছে তারা যাতে নির্বাচনে অংশগ্রহণ না করতে পারে, এই বিষয়ে কিন্তু জামাত অভিযোগ করেছে। আরেকটি বিষয় সেটি হচ্ছে এবার যে নতুন করে নির্বাচন কমিশন আইন করতে যাচ্ছে যে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের যারা আছেন তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, এই বিষয়টিও জামাত দ্বিমত পোষণ করেছে। জামাতের দাবি হচ্ছে তারা যদি সংসদ নির্বাচনে যদি অংশগ্রহণ করতে পারে, স্থানীয় নির্বাচনে কেন করতে পারবে না? জামাত বলছে যে এটি আসলে বৈষম্য। এবং আরেকটি বিষয় তারা বলেছেন, গতকাল আমরা যেমনটি দেখছিলাম যে যশোরের 4 আসনের এমপির মেয়ের বিষয়ে আমরা কিন্তু বিভিন্ন জায়গায় বেশ লেখালেখি দেখলাম এবং এই বিষয়ে জামাতের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যশোরের 4 আসনের এমপির যে মেয়ে, তিনি আসলে অনেক দিন ধরেই অসুস্থ, তিনি বিভিন্ন চিকিৎসার মধ্য দিয়ে যাচ্ছেন এবং এই ক্ষেত্রে তার দ্বারা হয়তো ছোটখাটো কোনো ভুল হয়েছে, কিন্তু সেই ক্ষেত্রে জামাত অভিযোগ করছে যে সরকারি দলের যে ব্যক্তিরা আছেন তারা এটিকে খুব বড় বানিয়ে দেখাচ্ছেন এবং সেক্ষেত্রে জামাত অভিযোগ করছে যে সেই এমপির স্ত্রী এবং কন্যার গায়ে হাত তোলা হয়েছে এবং তারা বলছেন যে এটি আসলে কোনোভাবেই কাম্য না। অর্থাৎ এই সব বিষয় নিয়ে কিন্তু আসলে জামাত অভিযোগ করেছে এবং তাদের সব বিষয়ে অভিযোগ যদি আমরা একত্রে বলি, সেটি বলা যায় যে আসলে সামনে যে স্থানীয় সরকার নির্বাচন, সেই নির্বাচনে যাতে কোনো দলীয় প্রভাব না থাকে, কোনো সরকারি দলের প্রভাব না থাকে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতেই কিন্তু নির্বাচন কমিশনে আজকে তারা এসেছিলেন। সারা, ফারজানা, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, নির্বাচন কমিশন থেকে যুক্ত ছিলেন সহকর্মী ফারজানা আক্তার। নির্বাচন কমিশনের সাথে জামায়াতের বৈঠকের বিস্তারিত তথ্য তিনি আমাদের জানাচ্ছিলেন। চট্টগ্রাম 2 আসনের বিএনপি প্রার্থী সরওয়ার আলমগীরের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই, তবে জামায়াত প্রার্থী চাইলে আপিল করতে পারবেন বলে জানিয়েছে আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরীর নেতৃত্বে আপিল বিভাগ এই আদেশ দেয়। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরওয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিল করে ইসি। পরে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেন তিনি। হাইকোর্ট প্রার্থিতা ফিরিয়ে দিলে চট্টগ্রাম 2 আসনে বিএনপির প্রার্থী হিসেবে সরওয়ার অংশ নেন। তবে আদালতের সিদ্ধান্তে ভোটের ফলাফল প্রকাশে স্থগিত হয়ে যায়। 9 জুলাই তার প্রার্থিতা বাতিল করে ইসির সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে সর্বোচ্চ আদালত। এরপর গেজেট প্রকাশ করে ইসি। সেদিন সরওয়ার আলমগীর সংসদ সদস্য হিসেবে শপথ নেন। এ অবস্থায় রায়ের কার্যকারিতা স্থগিত চেয়ে জামায়াতের প্রার্থী নুরুল আমিন আবেদন করেন। শুনানি শেষে
সরওয়ার আলমগীরের সংসদ অধিবেশনে যোগদান দিতে বাধা নেই বলে রায় দিল আপিল বিভাগ। এই পরিস্থিতিতে বলা যায় জনাব সরওয়ার আলমগীর সাহেব তিনি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রায়ের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন তাকে তার নাম নির্বাচিত এমপি হিসেবে গেজেটে প্রকাশ করেছেন। তৎপরবর্তীতে তিনি শপথ গ্রহণ করেছেন এবং পার্লামেন্ট অধিবেশনে যোগদান করেছেন, সেটি অব্যাহত থাকবে। তিনি তার এমপি হিসেবে দায়িত্ব পালন করা, পার্লামেন্টে অধিবেশনে যোগদান করা এবং জনগণের বিশেষ করে তার নির্বাচনী এলাকার জনগণকে প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে কোনো আইনি বাধা এখন আর আপাতত থাকলো না। আপিল বিভাগে মামলা বিচারাধীন থাকা অবস্থায় তথ্য গোপন করে হাইকোর্টে মামলা করায় জিপিএইচ ইস্পাতকে 5 কোটি টাকা জরিমানা করেছে হাইকোর্ট। 1 মাসের মধ্যে এই টাকা সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা দিতে বলা হয়েছে। এই টাকা আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসায় ব্যয় করতে নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। আজ বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মাহমুদ হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। রাজধানীর একটি হোটেলে এই মুহূর্তে বক্তব্য রাখছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। সেটার কাজ ভ্যালু বেসড এডুকেশন আমরা বড়ভাবে করতে চাই, সেটার ইনক্লুশন আসছে। আর আরেকটা জিনিস আসছে যেটা রাশেদা মেনশন করছিলেন, যে আমরা এই যে কারিকুলাম চেঞ্জ প্রসেসটাই ডাইনামিক করতে চাই, যে রেগুলারলি যেন এই আপডেশন প্রসেসটা চলতে থাকে। এইটা সিস্টেমিক ব্যবস্থা। সো এই কয়টা আলোকে আমরা কারিকুলাম চেঞ্জ করার কাজ হাতে নিয়েছি। এর বাইরে যদি কোনো কিছু থাকে প্লিজ আমাদের জানাবেন। এই জায়গাগুলোতে আপনারা যেভাবে সহযোগিতা করতে চান, যেভাবে সহযোগিতা করতে পারেন, এবং আপনাদের কাউকে যদি আমরা আমাদের সাব কমিটিতে ইনক্লুড করিনি ইতিমধ্যে এবং আপনাদের অর্গানাইজেশনের ওই এক্সপার্টিজ অভিজ্ঞতাটা আছে, তাহলে প্লিজ আজকে এই স্টেজ শেষ হওয়ার পর আপনারা জানান। উই উইল ডু দ্যাট ওয়ার্ক আপনাদেরকে ইনক্লুড করবার জন্য। লার্নিং মেটেরিয়াল রিলেটেড আমরা কাজ করছি। কারিকুলামের ভিত্তিতে তো আমরা লার্নিং মেটেরিয়াল তৈরি করব। সো টেক্সট বুক, এটা ইতিমধ্যে আমার ন্যাপের ডিজি মহোদয় অ্যাড্রেস করেছেন, যে কারিকুলামের ভিত্তিতে আমরা টেক্সট বুকগুলো আবার ডিজাইন বা রিডিজাইন হতে পারে বা চেঞ্জেস আসতে পারে। এর সাথে টিচার্স গাইড আসবে। এর সাথে আমরা যে জিনিসটা চাচ্ছি যে টেক্সট বুক আর ওয়ার্কবুকগুলো আমরা আলাদা করতে চাচ্ছি। ইভেন কি এরকমও হতে পারে যে টেক্সট বুকও একটা সাবজেক্টের টেক্সট বুক ক্যান বি মোর দেন 1 টেক্সট বুকস। তো এই জিনিসগুলো যারা দায়িত্বে আছেন তারা নির্ণয় করবেন। ওই লেসনগুলোর প্রত্যেকটা অধ্যায়ের জন্য রেমেডিয়াল অধ্যায়ও আমরা তৈরি করার কাজ এনসিটিভিকে ইতিমধ্যে এই দায়িত্ব দেওয়া হয়েছে। এবং একই সাথে এখন আমরা চাই প্রত্যেকটা অধ্যায়ের যেন আলাদা করে ভিডিও লেসন্স থাকে, স্পেশালি রেমেডিয়াল পার্টটার যেন ভিডিও লেসন্স থাকে। কারণ আজকে বেশিরভাগ আপনারাও এবং আমাদের সন্তানরাও ইউটিউব এগুলো দেখে অভ্যস্ত হয়ে গেছে। Our primary task is to provide them with the knowledge, the education. কোন ভেসেল বা প্ল্যাটফর্মের মাধ্যমে দিচ্ছে এটা অ্যাটলিস্ট আমার কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ না। সো টেক্সট বুক সাথে ভিডিও লেসন আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই জায়গায় আপনাদের মধ্যে অনেকগুলো অর্গানাইজেশন এর আগে এরকম অনেক কন্টেন্ট তৈরি করেছেন, এটা আমি জানি। তো রাজধানীর বনানীর একটি হোটেলে বক্তব্য রাখছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। আমরা সরাসরি তার বক্তব্যে যুক্ত ছিলাম এবং নিশ্চয়ই পরবর্তী সংবাদ সংযোগে এর বিস্তারিত তথ্য থাকবে। হবিগঞ্জ সদরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং পৌর বিএনপি ও জেলা ছাত্রদলের পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে 144 ধারা জারি করেছে জেলা প্রশাসন। জেলা ম্যাজিস্ট্রেট স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, মঙ্গলবার সন্ধ্যায় এনসিপির সঙ্গে ছাত্রদল ও যুবদল কর্মীদের সংঘর্ষের জেরে বুধবার বিকাল 3টায় পৌর জেলা মাঠে সমাবেশের ডাক দেয় সদর উপজেলা ও পৌর বিএনপি এবং জেলা ছাত্রদল। একই মাঠে সমাবেশের ঘোষণা দেয় এনসিপি। তাই সংঘর্ষ এড়াতে এই আদেশ জারি করা হলো। আদেশ অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হবিগঞ্জ পৌর এলাকায় 5 জনের বেশি মানুষ সমবেত হওয়া যাবে না। বন্ধ থাকবে মিছিল, মাইকিং, স্লোগান এবং পিকেটিং। 144 ধারা জারি হলেও শহরের জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে, অব্যাহত রয়েছে পুলিশের নিয়মিত টহল। আজ বিশ্ব বাঘ দিবস। এবারের বাঘ দিবসের সুখবর হিসেবে বন বিভাগ বলছে, নতুন শুমারিতে বাঘের সংখ্যা গত শুমারির চেয়ে 11টি বেশি। তবে এই অর্জন ধরে রাখায় বড় চ্যালেঞ্জ বলছে বাঘ সংরক্ষণে জড়িত বিভিন্ন পর্যায়ের অংশীদাররা।
তাদের মতে জলবায়ু পরিবর্তনে বাঘের আবাসস্থল ক্ষতিগ্রস্ত হওয়া এবং মানবসৃষ্ট নানা চাপ এখনো বড় উদ্বেগের বিষয়। শরণখোলা সংবাদদাতা নজরুল ইসলাম আকনের তথ্য, ছবিতে প্রতিবেদন। সুন্দরবনে বাঘ বেড়েছে। ৬,০১৭ বর্গ কিলোমিটারের বনে ২০২৪ সালের শুমারি অনুযায়ী রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা ১২৫টি, যা ২০১৮ সালের জরিপের তুলনায় ১১টি বেশি। তবে এই অর্জন ধরে রাখাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন সুন্দরবন ও বন্যপ্রাণী সুরক্ষা কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্যরা। তাদের মতে জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা বেড়ে যাওয়া, ঘূর্ণিঝড় সুন্দরবনের জীববৈচিত্র্যের উপর বাড়তি চাপ তৈরি করেছে। এতে বাঘের নিরাপদ আবাসস্থল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়াও হরিণ চোরা শিকারীদের ফাঁদেও বাঘের আটকা পড়ার ঘটনা নতুন হুমকি হয়ে দাঁড়িয়েছে। যে কোনো মূল্যে বাঘকে বাঁচিয়ে রাখতে হবে। বাঘ থাকলে সুন্দরবন থাকবে, সুন্দরবন থাকলে আমরা বেঁচে থাকবো এবং বাঘ আমাদের গর্ব, অহংকার। যারা এই শিকারী আছে এরা ধরা খাওয়ার পর যেন তাড়াতাড়ি ছেড়ে না আসতে পারে, তার জন্য আইনটা আমাদের শক্ত হইতে হবে। জলবায়ু পরিবর্তনের কারণে সাগরমুখী যে খাল এবং নদী সমূহ আছে সেইগুলি ভরাট হয়ে যাচ্ছে, তাতে জীববৈচিত্র্য যথেষ্টভাবে ক্ষতি হচ্ছে, তার সঙ্গে বাঘেরও আবাসস্থলের ক্ষতি হচ্ছে। সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে যাতে হচ্ছে গিয়ে যে এই সুন্দরবনের জীববৈচিত্র্য হুমকি থেকে রক্ষা পায় এবং এরা বেঁচে থাকে, সুন্দরবনের বাঘ বেঁচে থাকে। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা জানান, বন বিভাগের প্রতিদিনের টহলের নতুন সংযোজন ড্রোনে নজরদারি, এতে দুর্গম এলাকাও টহলের আওতায় এসেছে। বাঘ রক্ষায় বন বিভাগ সদা তৎপর রয়েছে। আমাদের প্রতিদিনের যে টহল, তার পাশাপাশি প্রতি মাসে আমাদের এখানে 2 বার করে স্মার্ট পেট্রোল চলছে। এর পাশাপাশি আমাদের নতুন সংযোজন হয়েছে ড্রোন। আমরা ড্রোন টহলের মাধ্যমে সুন্দরবনের দুর্গম জায়গাগুলোকেও টহলের আওতায় আনতে পেরেছি। এর মাধ্যমে সুন্দরবনে বন্যপ্রাণী শিকার আমরা কমিয়ে আনতে পেরেছি। বন বিভাগের আশা, আগামী জরিপে বাঘের সংখ্যা আরও বাড়বে। তবে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় দীর্ঘমেয়াদী উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার কথাও জানান তারা। হাসান আহমেদ, ৭১। বিশ্ব বাঘ দিবস উপলক্ষে এই মুহূর্তে বক্তব্য রাখছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। দেখেন, প্রথমে আমি আপনারা যারা এই বাঘ নিয়ে চিন্তাধারা করতেছেন আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমি মনে করি এটা অত্যন্ত একটা জরুরি জিনিস। বাঘ সংরক্ষণ মানে হলো আমাদের সুন্দরবন সংরক্ষণ করা, সেটা একটা ওয়ার্ল্ড হেরিটেজ, সেটা ও খুব জরুরি। সুন্দরবন না থাকলে বাঘও থাকবে না আমাদের। তো আপনাদের সবাইকে যারা এই নিয়ে চিন্তাধারা করতেছেন, এই নিয়ে ভবিষ্যতে বাঘ বলেন, সুন্দরবন বলেন, সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। বিকজ এটা আমাদের দেশের জন্য, আমাদের জনগণের স্বাস্থ্যের জন্য, দেশের পরিবেশের জন্য, দেশের প্রতিবেশ রক্ষার জন্য এটা অত্যন্ত জরুরি। সো এই জিনিসটাকে জরুরির সামনে রেখেই আমি একটা লিখিত বক্তব্য পাঠ করবো। যদি বিশ্বাস করেন করবেন, না করলে আল্লাহ ভরসা। কথা বলছেন। সম্মানিত সুধীবৃন্দ, সংবিধানের 18 অনুচ্ছেদ অনুযায়ী বর্তমান ও ভবিষ্যৎ নাগরিকদের জন্য পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন এবং প্রাকৃতিক সম্পদ, জীববৈচিত্র্য, জলাভূমি, বন ও বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা বিধান করা রাষ্ট্রের দায়িত্ব। আমি মনে করি শুধু রাষ্ট্র না, এটা প্রতিটি মানুষের দায়িত্ব। প্রত্যেকে যদি আমরা নিজের দায়িত্ব বহন না করি তাহলে কিন্তু কোনো সমাজের কোনোদিন উন্নয়ন হবে না। বিশ্ব বাঘ দিবস উপলক্ষে কথা বলছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। আমরা সরাসরি সেখানে যুক্ত ছিলাম।